সারা পৃথিবী জুড়েই রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জয়জয়কার। সমুদ্রের নিচের টানেল থেকে শুরু করে আকাশচুম্বী অট্টালিকা সবই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। যেহেতু আমাদের চ্যানেলে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতায় যে সকল বড় বড় প্রকল্প সারা পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে, যেগুলো আসলে বাস্তবায়িত না হলে মানুষের কল্পনাতেই থেকে যেত, আমরা সেই সকল প্রকল্প নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় চ্যানেল টানেল বা ইউরো টানেল, যেটাকে চ্যানেল টানেলও বলা হয়। এটি একটি আন্ডারগ্রাউন্ড রেল টানেল যা ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যুক্তরাজ্যের ফোক্সটন শহরকে ফ্রান্সের ক্যালাই শহরের কাছে কোয়েকেলসের সাথে সংযুক্ত করে। এর মোট দৈর্ঘ্য 50.45 কিলোমিটার বা 31.35 মাইল, যার মধ্যে 37.9 কিলোমিটার অথবা 23.5 মাইল পানির নিচে অবস্থিত। বলে রাখা ভালো, সম্পূর্ণ দৈর্ঘ্যের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টানেল। প্রথমটি হলো জাপানের সেইকান টানেল, যার দৈর্ঘ্য 33 মাইল। তবে সমুদ্রের নিচের অংশ বা পানির নিচের অংশের দিক থেকে চ্যানেল টানেলই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম টানেল, যার পানির নিচের দৈর্ঘ্য 38 কিলোমিটার। সেইকান টানেলের পানির নিচের দৈর্ঘ্য 23 কিলোমিটার। চ্যানেল টানেল পৃথিবীর দীর্ঘতম পানির নিচের টানেল এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, যা যুক্তরাজ্য এবং ইউরোপ মহাদেশের মধ্যে যাত্রী ও মালামাল পরিবহন সহজতর করেছে। আজকের পর্বে আমরা চ্যানেল টানেলের ডিজাইন, নির্মাণ, সাম্প্রতিক প্রযুক্তি, প্রকল্পের চ্যালেঞ্জ এবং ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে এর প্রভাব আলোচনা করার চেষ্টা করব। চ্যানেল টানেল তৈরি করেছে অ্যাংলো ফ্রেঞ্চ কনসর্টিয়াম ট্রান্সমার্চে লিঙ্ক TML এই কোম্পানিটি, যা ইউকে এবং ফ্রান্সের যৌথ মিলিত একটি কোম্পানি। ইংলিশ চ্যানেলের নিচে একটি টানেল নির্মাণের ধারণাটি 1900 শতকের প্রথম দিক থেকে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের জন্য 180 বছরেরও বেশি সময় লেগেছিল। প্রকল্পটির পরিকল্পনা এবং সম্ভাব্যতা পরীক্ষা 1980-এর দশকে শুরু হয়। 1986 সালে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়, যেখানে পরিবেশগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছিল। অবশেষে 1986 সালে নির্বাচিত ডিজাইনের মাধ্যমে চ্যানেল টানেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেল টানেলের 3টি প্রধান টানেল নিয়ে গঠিত, 2টি রেল টানেল, একটি সেবা টানেল। রেল টানেল যেগুলো উচ্চ গতির যাত্রী ট্রেন ইউরোস্টার যার নাম এবং মালবাহী পরিবহন পরিচালনা করে। সেবা টানেল যা রক্ষণাবেক্ষণ, জরুরি অবস্থায় উদ্ধার এবং বায়ুপ্রবাহ ব্যবস্থাপনা সহ অন্যান্য কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি রেল টানেলের অভ্যন্তরীণ ব্যাসার্ধ 7.6 মিটার বা 25 ফুট এবং সেবা টানেলের ব্যাস 4.8 মিটার বা 15.7 ফুট। নির্মাণের ধাপসমূহ। চ্যানেল টানেলের নির্মাণ একটি বিশাল কাজ ছিল, যা 1988 থেকে 1994 সালের মধ্যে সম্পন্ন হয়। এটি আধুনিক সময়ের অন্যতম জটিল এবং ব্যয়বহুল প্রকল্প ছিল। নির্মাণ কাজ 2টি প্রধান অংশে বিভক্ত ছিল: টানেল খনন এবং খনন যন্ত্রের ব্যবহার। টানেল খননের জন্য বিশেষভাবে ডিজাইন করা টানেল বোরিং মেশিন TBMS ব্যবহার করা হয়েছিল। এই মেশিনগুলো ইংলিশ চ্যানেল সিবেডের শর্তে কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। খননকারী মেশিনগুলো উচ্চ চাপ, পানি প্রবাহ এবং নরম মাটির অবস্থার মধ্যে কাজ করতে সক্ষম ছিল। টানেলগুলির দেয়াল শক্তিশালী করতে কংক্রিট রিং ব্যবহার হয়েছিল, যা টানেলের অভ্যন্তরে একত্রিত করা হয়। এই কংক্রিট রিংগুলি স্টিল দিয়ে শক্তিশালী করা হয়েছিল, যাতে সেগুলি আশেপাশের পানি এবং মাটির চাপ সহ্য করতে পারে। টানেল খনন করতে ব্যবহৃত TBMS ছিল অত্যাধুনিক প্রযুক্তির অংশ। বিশেষভাবে ডিজাইন করা এই মেশিনগুলো মাটির বিভিন্ন স্তরে খনন করতে সক্ষম ছিল এবং টানেল নির্মাণে কোনো বাধা সৃষ্টি না হওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। টানেলটি ইংলিশ চ্যানেলের নিচে থাকায় পানি প্রবাহ ঠেকানোর জন্য অত্যাধুনিক পানি প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
টানেল দেয়ালের আশেপাশে শক্তিশালী পানি প্রতিরোধী স্তর এবং জল নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করা হয়েছিল যাতে কোনোভাবে পানি প্রবাহ না ঘটে। চ্যানেল টানেলে একটি উন্নত বায়ু প্রবাহ ব্যবস্থা রয়েছে যা টানেলের অভ্যন্তরে তাজা বাতাস সরবরাহ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে ধোঁয়া নিষ্কাশনেও সাহায্য করে। চ্যানেল টানেল নির্মাণে কয়েকটি বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে প্রথম দিকে ছিল ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ। পাথর এবং মাটির অবস্থান। চ্যানেল টানেল ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সংযুক্ত করে। টানেলটি বিভিন্ন ভূতাত্ত্বিক অবস্থার মধ্য দিয়ে তৈরি করতে হয়, যেমন কাদামাটি, কঠিন পাথর ইত্যাদি। কিছু জায়গায় টানেলটি অস্থিতিশীল মাটির মধ্যে দিয়ে পাস করতে হয়েছে, যা আরও কঠিন করে তোলে। সাগরের ওপরে পানির চাপ একটি গুরুত্বপূর্ণ হুমকি ছিল। নির্মাণের সময় পানি ঢুকতে পারার সম্ভাবনা ছিল এবং শ্রমিকদের টানেলটি শুষ্ক রাখতে কষ্ট করতে হয়েছে, বিশেষ করে পানি স্যাচুরেটেড মাটির মধ্য দিয়ে খনন করার সময়। অস্থিতিশীল মাটি ও নরম পাথরের মধ্যে খনন করার ফলে টানেল ধ্বংসের আশঙ্কা ছিল। টানেল খনন যন্ত্র এমনভাবে ডিজাইন করতে হয়েছিল যাতে তা চাপ সামলাতে পারে এবং টানেলটি ভেঙে না যায়। দ্বিতীয় বড় চ্যালেঞ্জটি ছিল শ্রমিকদের নিরাপত্তা। যেহেতু বেশিরভাগ টানেল সমুদ্রের নিচে, শ্রমিকদের সংকীর্ণ ডুবন্ত স্থানগুলোতে কাজ করতে হয়েছিল, যার জন্য বিশেষ ডুবুরি বা টানেলিং যন্ত্রপাতি প্রয়োজন ছিল। নিরাপত্তার ঝুঁকি ছিল অনেক বেশি, যেখানে ধ্বংস এবং ভারী যন্ত্রপাতি থেকে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। দীর্ঘ সময় এবং মানসিক চাপের জন্য শ্রমিকদের অনেক সময় কঠিন শর্তে দীর্ঘ শিফটে কাজ করতে হয়েছিল। এই পরিবেশগুলোতে সংকীর্ণ, শব্দপূর্ণ পরিবেশ এবং সীমিত বায়ু প্রবাহে কাজ করতে হতো, যার ফলে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তেন তারা। এছাড়াও প্রযুক্তিগত এবং প্রকৌশলগত চ্যালেঞ্জ ছিল। বিভিন্ন দলের মধ্যে সমন্বয় করারও একটা বিষয় ছিল। অপ্রত্যাশিত এবং খরচ বৃদ্ধির ব্যাপারটাও ছিল। টানেল চ্যানেল প্রকল্পটি মূলত 7.4 বিলিয়ন খরচের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল এবং প্রায় 5 বছর সময় লাগার কথা ছিল। তবে প্রকল্পটি শেষ হতে 9 বিলিয়ন ইউরো খরচ হয়েছে এবং 12 বছর সময় নিয়েছে। যেহেতু নির্মাণে বেশ কিছু অপ্রত্যাশিত সমস্যা তৈরি হয়, চ্যানেল টানেলের কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্মাণের সময় অন্তত 10 জন শ্রমিক মারা গিয়েছিলেন। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যন্ত্রপাতি বা পাথর ধ্বংসের কারণে। উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছিল। চ্যানেল টানেল প্রকল্পটি একটি অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল, যা অদম্য সংকল্প, সহিষ্ণু এবং প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ। শ্রমিকরা কঠিন শর্তের মধ্য দিয়ে কাজ করে অসাধারণ মানসিক এবং শারীরিক দৃঢ়তা দেখিয়েছিল এবং প্রকৌশলীরা চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে একটি পৃথিবী জুড়ে প্রভাব ফেলা প্রকল্প তৈরি করেছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও বিস্তারিত জানার আগ্রহ হলে বা নতুন কোনো টপিক নিয়ে জানার আগ্রহ হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।